নতুন প্রেমের গান। লেখিকা নুজাইফা নূর। গল্পের প্রথম অংশ। নিজ দায়িত্বে পড়ার অনুরোধ রইল। ননদকে দেখতে এসে অজান্তেই প্রফেসর শেখ শিয়াদাত শাহরিয়ার চোখ আটকে যায় বিধবা ভাবির দিকে। শিয়াদাত নিজেকে সামলাতে চায়, কিন্তু তার চোখ দুটো অজান্তেই বারবার ঘুরে যায় বিধবা সুপ্রভার দিকে। ভার্সিটির সবথেকে সুদর্শন প্রফেসর শেখ শিয়াদাত শাহরিয়ার। তার সুন্দর ও মার্জিত চেহারা, গেট আপ, গম্ভীর কণ্ঠস্বর, অ্যাটিটিউডের জন্য অল্প কিছু দিনের মধ্যেই তরুণীদের হার্টথ্রব হয়ে ওঠে সে। কিন্তু এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই শিয়াদাত শাহরিয়ার। ক্লাস চলাকালীন হোক বা অন্য সময়ে শিয়াদাত কখনোই মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়ে দেখেনি। এমনকি বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়াতেও তার ছিল নিরেট অনীহা, কিন্তু মায়ের কাছে হার মানে সব দৃঢ়তা। মোহনা শেখের আবেগী ব্ল্যাকমেইলে শেষমেশ তাকে দেখতেই হয় চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির একমাত্র কন্যা নোরা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা অহংকার, জেদার, একরোখা স্বভাবের মেয়ে সে। বাইরে ঝলমল রূপ, ভেতরে ধারালো কুৎসিত অহম, এই তার পরিচয়। অন্যদের মতো শিয়াদাত শাহরিয়ার তারও ক্রাশ। নোরা যখন জানতে পারে শিয়াদাত তাকে দেখতে আসছে, তখন আনন্দে শরীর কেঁপে ওঠে তার। 1 মিনিটও বিলম্ব না করে পার্লারে চলে যায়। প্রায় 3 ঘন্টা ধরে আয়নার সামনে নিজেকে ভেঙে গড়ে নতুন এক রূপে সাজিয়ে তোলে। আয়নার নিজের রূপ দেখে নিজেই মোহিত হচ্ছে বারংবার। কিন্তু যার জন্য এত আয়োজন, সেই মানুষটা একটাবারও নোরার দিকে চোখ তুলে তাকায়নি। তার দৃষ্টি নিবদ্ধ হয়েছে সাদামাটা সুতি 3 পিস পরিহিত সুপ্রভার দিকে। মুখে প্রসাধনীর লেশমাত্র নেই, তবুও কত স্নিগ্ধ, কত মোহনীয় লাগছে। মনে হচ্ছে যেন সদ্য ফোটা গোলাপ। শিয়াদাত খুব বেশি সময় তাকিয়ে থাকতে পারে না। কেমন যেন নেশা ধরে যায়, হৃদয়টা অচেনা কোনো তালে নেচে ওঠে। সুপ্রভার হাতে চায়ের ট্রে। একে একে সবাইকে চা দিয়ে শিয়াদাতের সামনে চায়ের কাপ এগিয়ে দেয় সে। কিন্তু শিয়াদাতের সেদিকে কোনো খেয়াল নেই। তার দৃষ্টি আটকে যায় সুপ্রভার হরিণীর ন্যায় কাজল কালো চোখ দুটোর গভীর খাদে। ভীতু হরিণীর চোখ যেমন সুন্দর হয়, তেমনি তার সামনে দাঁড়িয়ে থাকা ভীত রমণীর চোখ দুটো ভয়ঙ্কর সুন্দর লাগছে। যেন মানুষটা সারা জীবন নৈতিকতার কাঠিন্য নিজেকে বেঁধে রেখেছে। যে প্রফেসর কোনোদিন কোনো নারীর দিকে দৃষ্টির ঔদ্ধত্যা দেখায়নি, আজ সেই প্রফেসর নির্লজ্জের মতো একটা বিধবা মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। একজন প্রফেসরের এমন নির্লজ্জতা বেমানান। তবুও শিয়াদাতের মন মানতে চায় না। তার ভেতরের মানুষটা বেহায়ার মতো সব নিয়ম ভেঙে চুপচাপ তাকিয়েই থাকে। সুপ্রভা দারুণ অস্বস্তির মধ্যে পড়ে যায়। এদিক ওদিক তাকিয়ে মৌনতা ভেঙে সুরলা কণ্ঠে বলে, আপনার চা। শব্দটা শিয়াদাতের বুকের ভেতরে আছড়ে পড়ে। হঠাৎই সে সম্বিত ফিরে পায়, চোখ সরিয়ে নেয় অপরাধীর মতো। চায়ের কাপটা নিতে গিয়ে তার আঙ্গুল ছুঁয়ে যায় সুপ্রভার আঙ্গুলে। এক মুহূর্তের সেই স্পর্শই শিয়াদাতের শরীরটা কেঁপে ওঠে। এত বছরের সংযম ও নৈতিকতার পাঠ সব যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে যায়। সে পুনরায় সুপ্রভার দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ। প্রতি উত্তরে সুপ্রভা কিছু বলে না, নিঃশব্দে কিচেনে চলে আসে। এতক্ষণে সবটাই নোটিশ করছিল নোরা। শিয়াদাতের হাবভাব মোটেও সুবিধাজনক লাগছে না। সুপ্রভার দিকে অমন করে তাকানোর পেছনে নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে তার। বিরক্তিতে চোখ শুরু হয়ে আসে নোরার। ইচ্ছে করে সুপ্রভার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু সে খুব ভালো করেই জানে এটা কখনোই সম্ভব নয়।
তার বাবা মা সুপ্রভাকে বাড়াবাড়ি রকমের ভালোবাসেন। সুপ্রভাকে বাড়ি থেকে বের করার কথা বললে তারা নোরাকে বাড়ি থেকে বের করে দিবেন। নোরা বার কয়েক শ্বাস নেয় লম্বা, লজ্জা শরমের মাথা খেয়ে শেয়াদাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, আমাকে কেমন লাগছে স্যার? নোরার কথা শেয়াদাতের কর্ণগোচর হয় না। সে ইশিতা চৌধুরীর দিকে তাকিয়ে রিনরিনিয়ে গলায় বলে, আন্টি, এইমাত্র যে মেয়েটা সবার হাতে চায়ের কাপ তুলে দিল সে কে? ওর সুপ্রভা, আমার বড় ছেলে নোমানের স্ত্রী, চৌধুরী বাড়ির বড় বউ। ইশিতা চৌধুরীর কথা শুনে শেয়াদাতের মুখের রং ফিকে হয়ে আসে। পৃথিবীতে এত মেয়ে থাকতে অন্য কারো স্ত্রীর দিকেই কেন চোখ গেল? প্রশ্নটা শেয়াদাত নিজেকেই ছুড়ে দেয়। বুকের ভেতর কোথাও যেন তীক্ষ্ণ এক খোঁচা লাগে। লজ্জা, ঘৃণা, অনুতাপে সে শ্বাসটা চেপে ধরে। নিজের দৃষ্টিতে নিজের কাছেই অপরাধী মনে হয়। শেয়াদাত তৎক্ষণাৎ চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আসার মনস্থির করে। ঠিক সেই মুহূর্তেই মোহনা শেখ বলে ওঠেন, নোমান তো আরও 5 মাস আগে মারা গিয়েছে। তাহলে শুধু শুধু মেয়েটাকে এ বাড়িতে রেখেছেন কেন আপা? ছেলেটাই যখন থাকলো না তখন ছেলের বউ দিয়ে কি হবে? মোহনা শেখের প্রশ্নে মুখটা পাংশুটে রূপ ধারণ করে ইশিতা চৌধুরীর, কিন্তু তার দাপট ভাঙে না। বরং তিনি আয়েশি ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দেয়। তৃপ্তির ঢিকুর তুলে বলেন, আমি কথা দিয়ে কথা রাখতে জানি মোহনা। শোভাকে যখন চৌধুরী বাড়ির বউ করে নিয়ে আসি তখন শোভার মৃত্যু পথযাত্রী বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম শোভাকে সারা জীবন মাতৃ স্নেহ দিয়ে আগলে রাখার। আমি আমার হাজবেন্ড দুজনের কেউই শোভাকে ছেলের বউয়ের নজরে দেখি না। ও আমার আরেক মেয়ে। নোরাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ভালোবাসি শোভাকে। আমার ছেলের হায়াত শেষ হয়ে গিয়েছিল বিধায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। তবে নোমান শোভাকে আমাদের জন্য রেখে গিয়েছে। আমরা শোভাকে বুক দিয়ে আগলে রেখেছি। শোভাকে নিয়ে আমাদের যখন কোনো সমস্যা নেই তখন আশেপাশের মানুষেরও সমস্যা থাকার কথা নয় মোহনা। ইশিতা চৌধুরীর কথা শেষ হতেই ঘরটায় এক মুহূর্তের জন্য থমথমে নীরবতা নেমে আসে। মোহনা শেখের মুখের হাসিটা জমে যায়। চোখের দৃষ্টিতে যে কৌতূহল ছিল তা ধীরে ধীরে রূপ নেয় অপমানের তীক্ষ্ণ ছায়ায়। তিনি সোফার পিঠে হেলান দিয়ে বসেন। চায়ের কাপটা টেবিলে রাখার সময় শব্দটা অযথাই একটু বেশি জোরে হয়। গলার স্বরটা পূর্বের তুলনায় নরম হয়ে যায়। আমরা বরং কাজের কথায় আসি আপা। নোরামাকে আমার খুব পছন্দ হয়েছে। কি মিষ্টি দেখতে। ভাইজানও তো এখনো আসলেন না। ভাইজান এলে এক্ষুনি বিয়ের দিনক্ষণ ঠিক করে রাখতাম। গুরুজনেরা বলেন শুভ কাজে দেরি করতে হয় না। মোহনা শেখের মুখের কথা মুখে রাখতেই আগমন ঘটে নোরার বাবা রওনক চৌধুরীর। তার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। মিটিং শেষ করে 1 মিনিটও বিলম্ব করেননি। গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। তাকে দেখতেই মোহনা শেখ মিষ্টি হাসেন। খুশি খুশি গলায় বলেন, আপনাকে নিয়েই কথা হচ্ছিল। রওনক চৌধুরী রসিকতা করে বলেন, ইশিতা আমাকে আবার দ্বিতীয় বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে নাকি? আমি ভাই এক নারীতে আসক্ত পুরুষ। দ্বিতীয় বিয়ে করার শখ নেই আমার। মোহনা শেখ হো হো করে হেসে ওঠেন। পরক্ষণেই শিয়াদাতের গম্ভীর মুখ দেখে হাসি গিলে ফেলে সিরিয়াস ভঙ্গিতে বলেন, এতদিন মেয়েকে নিজের কাছে রেখেছেন, আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন, এবার আমাদেরকেও একটু সুযোগ দিন মেয়েকে আদর ভালোবাসা দেওয়ার। রৌনক চৌধুরী হৃষ্টচিত্তে বললেন, আপনারা যে আমার মেয়েকে শিয়াদাতের বউ করতে চেয়েছেন এটা চরম সৌভাগ্য আমার। পার্সোনালি শিয়াদাত আমার খুবই পছন্দের। শিয়াদাতের হাতে নোরাকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। মোহনা শেখ বেজায় খুশি। আনন্দে চোখ দুটো ছলছল করে ওঠে তার। তিনি উৎফুল্ল গলায় বলেন, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আগামী সপ্তাহে আমরা
নোরা আর শেহাদাতের 4 হাত এক করে দেই। একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, পুরো শহরের মানুষ জানবে রৌনক চৌধুরীর মেয়ের বিয়ে হচ্ছে। আমার মনে হয় আগামী সপ্তাহে নয়, বরং আগামী মাসে হলে বেটার হবে। ততদিনে নোরা শেহাদাত একে অপরকে জানতে পারবে। তাহলে বিয়েটাও। সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না রৌনক চৌধুরী, তার আগেই শেহাদাতের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়। আমি নোরাকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চাই। সুপ্রভার হাতে মিষ্টির প্লেট ছিল। শেহাদাতের কথাটা কর্ণগোচর হতেই আচানক তার হাত থেকে প্লেটটা নিচে পড়ে যায়। সেই সাথে কেঁপে ওঠে তার জীর্ণ শীর্ণ বুক। হাসি খুশি আনন্দে মেতে থাকা ড্রয়িং রুমে সহসা নীরবতা নেমে আসে। মোহনা শেখের মুখে চমক, নোরা স্তব্ধ, ইতিশা চৌধুরী, রৌনক চৌধুরী দুজনের চোখেই কৌতূহল, বিস্মিত মিশ্রিত বিস্ময়। মোহনা শেখ হতভম্ব ভাব সামলিয়ে শেহাদাতের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করেন। ক্রুদ্ধ স্বরে বলেন, একটা বিধবা মেয়েকে বিয়ে করবে? আর ইউ ক্রেজি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ডিড ইউ সে? শেহাদাত এক মুহূর্ত চুপ থাকে না। ড্রয়িং রুমের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। মোহনা শেখের কঠিন দৃষ্টির ভেতরে সে চোখ সরায় না। তার চোখে চোখ রেখে আগুন ছোড়া গলায় বলে, ইয়া, আই নো হোয়াট আই সেড। মোহনা শেখের চোখ রক্তবর্ণ ধারণ করে। তিনি তিক্ত গলায় বলেন, তোমার মাথা ঠিক নেই, তুমি পাগল হয়ে গিয়েছ। শেহাদাত অস্পষ্টভাবে হাসে, গম্ভীর গলায় বলে, তুমি ঠিকই বলেছ আম্মু, আমার মাথায় ঠিক নেই। ভীত তরুণীর চোখের গভীর খাদে পড়ে আমার ব্রেইন শর্ট সার্কিট হয়ে নেগেটিভ পজিটিভ সব এক হয়ে গিয়েছে। তবে আমি পাগল নই। পাগল হলে এই মুহূর্তে আমি পাবনা থাকতাম। তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকার সাধ্য আমার ছিল না। সো ফ্রেন্ডস, আপনাদের কাদের বাড়ি পাবনা বলে যাবেন? মোহনা শেখের হতভম্ব ভাব আরও প্রবল হয়। তিনি নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছেন না। এ কোনো শেহাদাতকে দেখছে না সে। যে শেহাদাত সর্বদা মেপে মেপে কথা বলে, সেই শেহাদাত আজ অনর্গল কথা বলে যাচ্ছে। বিরক্তিতে ঠোঁট বেঁকে আসে তার। তিনি বার কয়েক শ্বাস টেনে নিজের রাগ সংবরণ করার চেষ্টা চালান, কিন্তু তার রাগ ক্রমশ বাড়ছে, বই কমছে না। ইচ্ছে করছে মেয়েটার গালে ঠাটিয়ে চড় দিতে। শুরুতেই মেয়েটার জন্য ঈশিতা চৌধুরীর কাছে নাক কাটা গেছে তার, এখন আবার নিজের ছেলে তাকে কথা শোনাচ্ছে। মোহনা শেখের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রক্তচক্ষু নিয়ে এগিয়ে আসেন সুপ্রভার দিকে। চোখ মুখ শক্ত করে কঠিন গলায় কিছু বলতে উদ্যত হতেই পেছন থেকে ঈশিতা চৌধুরীর ঝাঁঝালো গলা শোনা যায়। মোহনা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি এই মুহূর্তে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে রয়েছ, আর শোভা চৌধুরী বাড়িরই বউ। শোভাকে কিছু বলার রাইট তোমাকে দেওয়া হয়নি, সো বি কেয়ারফুল। মোহনা শেখ কিছুক্ষণ স্থবির হয়ে তাকিয়ে রইলেন। চোখের রক্ত, মুখে ক্রোধ নিয়ে তেড়ে আসেন শেহাদাতের দিকে। শেহাদাত সোফায় বসে অবলীলায় পা নাচাচ্ছে, এমন ভাব করছে যেন কিছুই হয়নি। শেহাদাতের এমন নির্লিপ্ততা দেখে দীর্ঘশ্বাস ফেলেন মোহনা শেখ। বিরক্ত গলায় বলেন, অনেক নাটক হয়েছে শেহাদাত, এবার প্লিজ বাড়ি চলো। শেহাদাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, বাড়ি যাব মানে? বিয়ের পাকা কথা বলবে না? মোহনা শেখের গলার স্বর খাদে নেমে আসে। তোমার হুট করে কি হলো বেটা? তোমাকে আজ বড্ড অচেনা লাগছে। তুমি তো এমন ছিলে না। আমি বরাবরই তোমার কাঠখোট্টা রূপ দেখে অভ্যস্ত, কিন্তু আজ কোন রূপ দেখছি তোমার? এমন বাচ্চামো করছো কেন বেটা? শেহাদাত শরীর দুলিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, লাইক সিরিয়াসলি? একজন প্রফেসরকে বাচ্চা মনে হচ্ছে তোমার?
তোমার কি মনে হয় আমি 20-22 বছরের প্রফেসর হয়েছি? আমি 30+ আম্মু। এখন আমার বাচ্চামো করার বয়স আমার না। মোহনা শেখ প্রসঙ্গ পাল্টে বলেন, আমার বড্ড মাথা ব্যথা করছে, বিশ্রামের প্রয়োজন আমার, প্লিজ বাড়ি চলো। শাহাদাত কঠিন গলায় বলল, এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার। তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে নিয়ে এসেছো। মেয়ে দেখতে এসেছি, মেয়ে পছন্দ হয়েছে, তাহলে আর কিসের অপেক্ষায় রয়েছো? বিয়ের দিনক্ষণ পাকা করছো না কেন? মোহনা শেখ শাহাদাতের হাত ধরে টানতে টানতে বলে, বিয়ে করতে হবে না, চলো। শাহাদাত মুখ বন্ধ করে বলে, বিয়ে করতে হবে না বললেই হলো? ভাগ্য ফেরাবার জন্য হলেও পুরুষ মানুষের বিয়ে করতে হয়। কথায় আছে না, স্ত্রী ভাগ্যধন। মোহনা শেখ কটমট দৃষ্টিতে শাহাদাতের দিকে তাকান। শাহাদাত কুটিল হেসে বলে, এটা আমার কথা নয় আম্মু, হুমায়ুন আহমেদের কথা। ভাগ্য ফেরাতে বিধবা মেয়েকেই বিয়ে করতে হবে, এটা নিশ্চয়ই হুমায়ুন আহমেদ বলে দেননি। আমি কোনো বিধবাকে বিয়ে করতে চাই না আম্মু, আমি সুপ্রভাকে বিয়ে করতে চাই। একজন মানুষকে বিয়ে করতে চাই, তুমি জানো না? কবি বড়ু চণ্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সো প্লিজ বারবার বিধবা বিধবা শব্দটা উচ্চারণ করো না আম্মু, আমার কানে লাগছে। সুপ্রভা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখ বেয়ে আপনা আপনি গড়িয়ে পড়ছে নোনা জল। তাকে ঘিরে এত কথা, এত চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারছে না সে। অবশ্য তার জন্য এই দৃশ্য নতুন না, এর আগেও সে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। নোমান মারা যাওয়ার পর সুপ্রভা ঘর কোনো হয়ে যায়, নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ ঘর অন্ধকার করে বসে থাকে। ঈশিতা চৌধুরী চিন্তিত হয়ে পড়েন। তার নারী ছেঁড়া ধন তাকে ছেড়ে চলে গেছে। যদি মেয়েটাও বুকে ধুকে ধুকে মারা যায়, তখন তিনি কি নিয়ে বাঁচবেন? সুপ্রভাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেন তিনি, কিন্তু তিনি ব্যর্থ হন। প্রকৃতির নিয়মে দিন যায়, রাত আসে। দেখতে দেখতে নোমানের মৃত্যু 2 মাস পার হয়ে যায়। সহসা একদিন ঈশিতা চৌধুরীর বাবার বাড়ি থেকে জরুরি তলব আসে, তার ভাইয়ের মেয়ে পুনমের বিয়ে ঠিক হয়েছে। 2 দিন বাদেই এঙ্গেজমেন্ট হবে। রৌনক চৌধুরী তখন দেশের বাইরে থাকায় ঈশিতা চৌধুরী নোরা আর সুপ্রভাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সুপ্রভাকে দেখে সবাই খুশি হয়, তাকে আপন করে নেয়। সুপ্রভাও নিজের ভেতরের দুঃখ কষ্ট বালিশ চাপা দিয়ে সবার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করে। সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে পুনমের এঙ্গেজমেন্টের দিন। পুনমের হাতে রিং পরানোর আগ মুহূর্তেই ঝেঁকে বসে পাত্র। সে পুনমকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চায়। এই নিয়ে 2 পক্ষের মধ্যে কাটাকাটি হয়। লজ্জায় পরাস্ত সৈনিকের মতো মাথা নিচু হয়ে যায় সুপ্রভার। এক পর্যায়ে পুনমের বিয়েটাই ভেঙে যায়। তুমি আসলে একটা অপয়া অলক্ষী, তুমি শুধু ভাঙতেই জানো, গড়তে জানো না। এক সময় আমার ভাইয়ার সব স্বপ্ন তুমি ভেঙে চুরমার করে দিয়েছিলে, আর আজ আমার স্বপ্ন ভেঙে দিলে তুমি। তোমার কখনো ভালো হবে না, কখনোই না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। নোরার তিক্ত কণ্ঠে ভাবনার সুতা কাটা গেল সুপ্রভার। সে সন্তর্পণে চোখের পানি মুছে নেয়, শুকনো হাসি হেসে বলে, তুমি আমাকে অপয়া অলক্ষী বলতেই পারো, সেই রাইট আছে তোমার, কিন্তু আমি না তোমার ভাইয়ার স্বপ্ন ভেঙেছি, আর না তোমার স্বপ্ন ভাঙতে চাইছি। সুতরাং আমাকে অযথা ব্লেম করা বন্ধ করো। নোরার চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠে, আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নকে তুমি এক নিমেষেই শেষ করে দিয়েছ।
আবার বড় মুখ করে বলছো তুমি কিছু করোনি। হ্যাঁ, আমি কিছু করিনি। ইউ ব্লাডি বিচ, আমার মুখে মুখে তর্ক করো তুমি। তোমাকে তো বলেই নোরা সুপ্রভাকে থাপ্পড় দিতে যায়, কিন্তু দিতে পারে না। তার আগেই একটা শক্ত পুরুষালী হাত এসে নোরার হাত আটকে দেয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসপন্স ভালো না হলে পরবর্তী অংশ আর দেওয়া হবে না। তাই কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।